তো বলো তো আমরা গতকালকে কি লাস্ট পর্যন্ত কি পড়েছিলাম? গ্রেডেড বেডিং। হ্যাঁ, রোল 126, রোল 126, 126। মিস, আসসালামু হ্যাঁ, আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বলো তো গ্রেডেড বেডিং জিনিসটা কি ছিল? এটা কি? কেউ বলতে পারবে আমাকে গ্রেডেড বেডিংটা কি? ম্যাম, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট আর মিডিয়াম সাইজের অ্যাগ্রিগেট লেয়ারে লেয়ারে হ্যাঁ। তৈরি করে। আর সিকোয়েন্স মেনটেন করে না, যখন মানে এক সময় এক একটা লেয়ার তৈরি হয়। ও, কে 114? জি ma'am। ও, দেখো কি সুন্দর পড়াশোনা করে। তোমরা কেউ এরকম পড়াশোনা করো না কেন বলো তো? অ্যাটলিস্ট ও তো বলতে পারে জিনিসগুলো। আচ্ছা, যাই হোক, সবাই পড়াশোনা করবে এটাই আশা করি। তো একটু দেখে নেই, সেটা হচ্ছে গতদিন পর্যন্ত আমরা গ্রেডেড বেডিং পর্যন্ত পড়েছি, এখন আজকে পড়বো হচ্ছে রিপল মার্কসটা। তো রিপল মার্কসটা কিরকম আমি তোমাদেরকে একটু বলি। সেটা হলো, যদি কোনো সেডিমেন্ট গুলো এরকম লুজ কন্ডিশনে থাকে, তাহলে মনে করো তাদের মধ্যে কোনো ধরনের কোনো ক্রিস্টালাইজেশন বা কোনো ডেন্স অবস্থায় নেই। তো এটার উপর থেকে মনে করো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এই সেডিমেন্ট গুলো লুজ কন্ডিশনে আছে। তো তার উপর দিয়ে যদি কোনো উইন্ড বয়ে যায়, বা মনে করো কোনো উইন্ডের একটা ইফেক্টের কারণে, তখন কি হয়, তখন এই যে মরুভূমিতে আমরা দেখতে পাই না, মরুভূমিতে এরকম ঢেউ 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 এই বালি বালি আকারের এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো রকের মধ্যেও তোমার এই ধরনের যে স্ট্রাকচারটা তৈরি হয় উইন্ডের ইফেক্টের কারণে লুজ সেডিমেন্টের উপর, সেই জন্য আমরা এটাকে বলে থাকি হচ্ছে কি রিপল মার্কস। আর রিপল মার্কসটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক রিপলস আর একটা হচ্ছে সিমেট্রিক রিপলস। তা অ্যাসিমেট্রিক রিপলসটা কিভাবে তৈরি হয়? অ্যাসিমেট্রিক রিপলসটা যদি আপ ডাউনে, মানে মনে করো কোনো একটা এরিয়ায় আপ ডাউনে যদি কোনো উইন্ডের একটা ইফেক্ট থাকে, তখন সেই জায়গাটায় হচ্ছে তোমার এই অ্যাসিমেট্রিক রিপলস তৈরি হয়। আর সিমেট্রিক রিপলসটা কিভাবে তৈরি হয়? মনে করো এই এরিয়ার উপর এই রাইট সাইড থেকে লেফট সাইডে অথবা লেফট সাইড থেকে রাইট সাইডে তোমার যদি উইন্ডের ইফেক্টটা থাকে, তখন সেই জায়গাটাই হচ্ছে তোমার সিমেট্রিক রিপোজ তৈরি হয়। মানে মনে করো এই যে এই ফিগারটা যদি দেখি, তাহলে তোমার মনে করো আপওয়ার্ড যদি কোনো ফোর্স বা আপওয়ার্ড কোনো ইফেক্ট কোনো কাজ করে, তখন তৈরি হবে হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক রিপলস। আর যদি হচ্ছে তোমার এই যে এই পাশ থেকে মনে করো উইন্ডের ইফেক্ট আসলো, অথবা এই সাইড থেকে আমার উইন্ডের ইফেক্ট আসলো, তখন সেই জায়গায় তৈরি হবে হচ্ছে সিমেট্রিক রিপলস। তো অ্যাসিমেট্রিক রিপলসটা কিরকম দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাসিমেট্রিক, কারণ এটার যদি আমরা মনে করো সরি, এটা হচ্ছে সিমেট্রিক কারণ এটার মাঝ বরাবর যদি আমরা কাটি বা মাঝ বরাবর কোনো একটা পোর্শন থেকে দেখি, তাহলে দেখা যাবে এর বাম সাইডেও যতটুকু যা দেখতে পাচ্ছি ডান সাইডেও ঠিক ততটুকুই আমরা দেখতে পাই। মানে সিমেট্রিক বলতে বোঝায় মনে করো এরকম একটা জিনিস, সেটাকে মাঝ বরাবর যদি আমরা দেখি, তাহলে এখানে আমার অ্যাকচুয়াল সিমেট্রি হলো না, এটা অ্যাসিমেট্রিক হলো, যে এই পোর্শনটা আর এই পোর্শনটা দুইটা হচ্ছে তোমার কি ডিফারেন্ট। কিন্তু আর সিমেট্রিক হলে কি হতো? সিমেট্রিক হলে লেফট সাইডের পোর্শন আর রাইট সাইডের পোর্শন দুইটাই একই রকম হতো। তো এটুকু এতটুকু জেনে রাখো, সেটা হচ্ছে রিপল মার্কস নামে একটা স্ট্রাকচারের তোমার সেডিমেন্টারি রক তৈরি হয়, এবং তারা কিসের জন্য? উইন্ডের কারণে এই ইফেক্টটা এসে থাকে। এরপর মাড ক্র্যাক। মাড ক্র্যাকটা আমরা সবাই মোটামুটি খুব ভালো করেই জানি। সেটা হচ্ছে, যদি এরকম অবস্থা হয় যে সেডিমেন্টারি রক মাটির নিচে যাওয়ার আগে সে এরকম
এক্সপোজড অবস্থায় আছে আর্থে, হ্যাঁ। তো তখন যদি এরকম হয় যে এই সেডিমেন্টারি রকগুলোর মধ্যে যে পানি আছে সেই পানিগুলো আস্তে আস্তে কি হতে পারে, ইভাপোরেট হতে পারে, বা জলীয় বাষ্পগুলো যদি চলে যায়, তখন কি হবে, তখন এদের মধ্যে শ্রিঙ্কেজ তৈরি হবে। শ্রিঙ্কেজ জিনিসটা কি বোঝো তোমরা? শ্রিঙ্ক করা, ফাটল। হ্যাঁ, ফাটল ধরবে বা শ্রিঙ্ক করবে, হ্যাঁ এটাই। তো এই যে ফাটল ধরবে কারণ হচ্ছে এরা ড্রাই হয়ে গিয়েছে। তো ড্রাই হয়ে যাবার ফলে তাদের মধ্যে মধ্যে এই যে এই আস্তে আস্তে দেখো একটা আরেকটার সাথে এই যে ফাটল ধরেছে, এভাবে এক রকমের স্ট্রাকচারে তোমার সেডিমেন্টারি রক তৈরি করে থাকে। তো এগুলোকেই আমরা বলছি হচ্ছে মাড ক্র্যাক। এই যে মাড ক্র্যাক, এটা আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর আমরা দেখেছি, মাঠের মধ্যে এরকম ক্র্যাক আমরা বহুত দেখেছি। এবং এই সেডিমেন্টারি রক গুলো কি হয়, প্রথমে একদম এক্সপোজড অবস্থায় হচ্ছে প্রকৃতিতে থাকে, তারপরে আস্তে 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 তোমার মাটির নিচে যেতে থাকে বা বিউরাইড হতে থাকে মাটির নিচে। এরপরে আসো ফসিলস। ফসিলস এর কারণে কি স্ট্রাকচার তৈরি হয়, এটা খুবই ইন্টারেস্টিং। যদি দেখা যায় কোন সেডিমেন্টারি রকের উপর কোনো প্রাণীর হাড় গোড় অথবা তোমার হচ্ছে তাদের শেল এরকম আসলো বা এখানে থাকলো, থাকার ফলে দেখো এরকম এক ধরনের স্ট্রাকচার তৈরি করে। তো সেটাকে আমরা বলছি হচ্ছে ফসিলস টাইপের স্ট্রাকচার। আর এটা কিসের জন্য হয়ে থাকে, এটা হয়ে থাকে তোমার এই জায়গাটাই মনে করো আগে হচ্ছে লিভিং এজেন্ট ছিল, তারা মারা গিয়েছে, তারপরে ওই যে রকের সাথে অনেক সময় আমাদের কি বায়োকেমিক্যাল যে ডিকম্পোজিশন হতে পারে বা বায়োলজিক্যাল একটা ডিকম্পোজিশন হতে পারে, তার কারণে কি হতে পারে এই রকের মধ্যে মধ্যে তোমার এই শেল, এই এই যে শেল, তারপরে হচ্ছে এই বোন গুলো কি থাকতে পারে, ইনকর্পোরেট হতে পারে। ইনকর্পোরেট হয়ে তোমার দেখো এখানে দেখো মাছের কাঁটা দেখতে পাচ্ছি, মাছের কাঁটাই তো একটা মাছের বোন, তাই না? তো এই যে এই ধরনের স্ট্রাকচার যে তৈরি করে সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি ফসিলস টাইপের স্ট্রাকচার। হ্যাঁ, এরপরে আসো তোমার, তো এতটুকু কি বুঝলাম, তিনটা স্ট্রাকচারের ডিফারেন্সটা বুঝলাম, যে রিপোল মাছটা কিরকম, তারপর হচ্ছে মাড ক্র্যাকটা কিরকম, তারপর ফসিলসটা কিরকম, সেটা কি আমরা একটু বুঝলাম? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এরপরে আসো নন সর্টেড সেডিমেন্ট, একটা টার্ম আমরা পড়ি। তো এই নন সর্টেড সেডিমেন্ট বলতে কি বোঝায়, অবশ্যই তার মধ্যে কি কোনো সর্টিং অবস্থায় নেই। মানে যদি এই যে এই পিকচারটা দেখো, প্রথমে এই সাইডে এই পিকচারটা দেখো, যদি কোনো সেডিমেন্টের মধ্যে তোমার সব ধরনের পার্টিকেল বা মিক্সড পার্টিকেল থেকে থাকে, দেখো এই বড় পার্টিকেল আছে, মাঝারি পার্টিকেল, অথবা ফাইন পার্টিকেল, অথবা তার থেকেও তোমার ফাইনার পার্টিকেল থেকে থাকে, যে তোমার আনস্টেবল দেখাচ্ছিল, তাই জন্য বললাম। আচ্ছা, তো কতদূর পর্যন্ত তোমরা শুনেছো নন সর্টেড সেডিমেন্ট, এটাই কি শুনতে পেয়েছো তোমরা? জি ম্যাম, শুরুতে একটু শুনতে পেয়েছি, ছবিটা যখন দেখানো শুরু করেছেন তখন। আচ্ছা, তো বলি, সেটা হলো তোমার যদি একটা সেডিমেন্টের মধ্যে বা একটা সেডিমেন্টের তোমার লাম্পের মধ্যে এরকম হয়ে থাকে যে এই বড় পার্টিকেল, তারপরে হচ্ছে মাঝারি পার্টিকেল, অথবা ছোট ছোট ফাইন পার্টিকেল, অথবা তার থেকেও আরো ফাইনার পার্টিকেল, এরা সবাই যদি তোমার একটা গুচ্ছ তোমার সেডিমেন্টের মধ্যে থেকে থাকে, তখন সেই ধরনের সেডিমেন্টকে বলে থাকি হচ্ছে তোমার নন সর্টেড সেডিমেন্ট। মানে যেই সেডিমেন্ট তোমার হচ্ছে মিক্সার হচ্ছে গ্রেইন সাইজের তোমার ভেরিয়েশন তার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তখন সেটাকে বলে থাকি হচ্ছে নন সর্টেড সেডিমেন্ট। তো এটা হচ্ছে কিভাবে তৈরি হয় বা এই ধরনের সেডিমেন্ট কার থেকে আসে, বিভিন্ন রক ফলের থেকে আসতে পারে, ডেব্রিজ থেকে আসতে পারে, ডেব্রিজের ফ্লো থেকে আসতে পারে। ডেব্রিজ বলতে আমরা যে নুড়ি পাথরগুলো, ছোট ছোট পাথর অথবা মাঝারি পাথর, সব ধরনের পাথরের মিক্সারকেই আমরা বলছি হচ্ছে তোমার ডেব্রিজ। আর রক ফল তো আমরা আগেই জানি যে একটা রক যখন ওয়েদার্ড হয়, ইরোশন হয়, তখন সেটা বিভিন্ন সাইজের পার্টিকেল এসে কি হতে পারে,
তার ওই যে ফ্র্যাকচার হতে পারে বা টুকরা টুকরা ভাগে সে ভাগ হতে পারে। এভাবে আমাদের কি হতে পারে, অথবা তোমার মেল্টিং আইস, মানে আইস যখন তোমার মেল্ট হয়ে যায় তারপরে যেই ডিপোজিশনটা তৈরি হয় সেখানেও ডিফারেন্ট পার্টিকেল সাইজের তোমার থাকতে পারে। এরপর আসো সোল মার্কসটা বলি। সোল মার্কসটা একটু বোঝার জন্য আমরা একটু জিনিসটা একটু বড় করে দেখি। দেখো, সোল মার্কসটা হচ্ছে এরকম, যদি এরকম লম্বালম্বি ফ্লুইড মানে বাঁশির মতো এক ধরনের স্ট্রাকচারের মধ্যে মধ্যে, মানে এগুলো হচ্ছে তোমার ওয়েদারিং এর ফলে এই স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে। এই যে এরকম দেখতে পাচ্ছি না, লম্বা লম্বা এরকম ভাগ ভাগ, এই স্ট্রাকচার গুলোর মাঝে মাঝে যদি মাটি এসে উপস্থিত হয় বা কোনো ধরনের মাড ক্র্যাক তৈরি হয়, তখন যেই স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, সোল মার্কস। এই যে এগুলোকে সবগুলোকে আমরা বলছি হচ্ছে কি, সোল মার্কস। আর এই যে তোমার এখানে একটা টার্ম আছে, এখানে একটা কথা বলা আছে, সেটা কি, ফ্লুইডস। এই যে এই এই লম্বালম্বি এই জিনিসগুলো, এগুলোকেই আমরা বলছি হচ্ছে তোমার ফ্লুইডস। এবং এগুলো কিভাবে তৈরি হয়, এগুলো হচ্ছে তোমার সফট সেডিমেন্ট গুলো ইরোশন হয়ে সে এই ধরনের স্ট্রাকচার তৈরি করে থাকে। আর রেইন ড্রপটা খুব মজা। রেইন ড্রপটা কিরকম, রেইন ড্রপটা হচ্ছে যদি কোনো সেডিমেন্টের উপর বৃষ্টির পানি আসে, মনে করো এই সেডিমেন্ট এখানে যা দেখতে পাচ্ছি তার উপরে তোমার বৃষ্টির পানি আসলো, হ্যাঁ, আসার পরে কি হলো, বৃষ্টির পানির কারণে এদের মধ্যে হালকা হালকা এরকম গর্ত গর্ত সৃষ্টি হলো। এই যে গর্ত তৈরি হবার পরে তারপরে এটা মনে করো হার্ডেন হলো, হার্ড হওয়ার পরে যেই সেডিমেন্টের রকটা তৈরি হলো সেখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে রেইন ড্রপ মার্কস। এবং এই রেইন ড্রপ মার্কসটা তোমার অ্যাকচুয়ালি তৈরি হয় কিসের দ্বারা, অ্যাকচুয়ালি তোমার রেইনের কারণেই এই রেইনড্রপ মার্কসটা তৈরি হয়। এবং অবশ্যই অবশ্যই যখন সেডিমেন্টটা ডিপোজিট হয় তখন তারা অবশ্যই কি কন্ডিশনে থাকে, অবশ্যই তোমার লুজ কন্ডিশনে থেকে থাকবে। এটা হচ্ছে তোমার কি গেল, রেইনড্রপ মার্কস গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রকের বিভিন্ন ধরনের কালার হতে পারে। সেটা হলো তোমার একটা এনভায়রনমেন্টে কিভাবে সে ডিপোজিট হচ্ছে, অথবা তোমার মনে করো যেই এনভায়রনমেন্টে তোমার আয়রন অক্সাইড বেশি থাকে সেখানে এক ধরনের রকের কালার থাকবে, অথবা তোমার যেই রক থেকে প্যারেন্টিং রক, মানে যেই রক থেকে আমার আরেকটা রক তৈরি হয়, তো যে রক থেকে তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যারেন্ট রক। তো তো বিভিন্ন ধরনের তোমার সেডিমেন্ট বা সেডিমেন্টারি রকের বিভিন্ন কালার থাকতে পারে। তো সেখানে এই পিকচারের মাধ্যমে আমরা বিভিন্ন সেডিমেন্টারি রকের কালার গুলো দেখতে পাচ্ছি। বলতো এই সেডিমেন্টারি রক বা এই রকটা আমরা কোথায় দেখেছিলাম, এটা সেডিমেন্টারি রক নাকি এটা কোন টাইপের রক এটা? গ্লাসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, গ্লাসি টেক্সচারের সেডিমেন্টারি, সরি গ্লাসি টেক্সচারের ইগনিয়াস রক। এই তো, দেখেছো পিকচার দেখে কি সুন্দর বলতে পারলো। ওকে উচিত না আমার বোনাস মার্কিং করা? কি বলো তোমরা? জি ম্যাম। হ্যাঁ জি ঠিক, মিস। ঠিক আছে। বাহ, তোমার ফ্রেন্ডরা তো অনেক ভালো। আচ্ছা, এতক্ষণ ওই যে আমরা সেডিমেন্টারি রকেট যা কিছু বলেছি এই 3 ক্লাস 4 ক্লাস ধরে, সেগুলো একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। তো এখান থেকে তোমরা এই ফ্লো ডায়াগ্রামটা একটু দেখতে পারবা। এই গেল আমাদের সেডিমেন্টারি রকের সব কিছু মোটামুটি পড়লাম।